Okay, so today we are gonna explain a poem Because I Could Not Stop for That, written by Emily Dickinson, a famous American poet. Stanza 1. Because I could not stop for that. স্পিকার এখানে বলেছে আমি মৃত্যুর জন্য অপেক্ষা করছি না, কারণ সে অনেক ব্যস্ত একজন মানুষ। হি কাইন্ডলি স্টপ ফর মি, ডেটই আমার জন্য অপেক্ষা করছে। এখানে ডেটকে তিনি একজন জেন্টেলম্যান হিসেবে কল্পনা করেছেন। দ্য ক্যারিজ হেল্প বাট জাস্ট আওয়ার সেলফ অ্যান্ড ইমর্টালিটি। এই ক্যারিজটা বলতে এখানে একটা রথ অথবা ঘোড়ার গাড়িকে বোঝানো হয়েছে। সেই গাড়িতে তারা তিনজন করে যাচ্ছিল। তো তিনজন হলো ডেথ, কবি এবং ইমর্টালিটি। তারা একটা ইটারনাল জার্নিতে যাচ্ছিল। স্ট্যান্জা 2. উই স্লোলি ড্রোভ, হি নিউ নো ওয়েস্ট। আমরা ধীরে ধীরে যাচ্ছিলাম। এই তারা কোনো একটা জার্নিতে যাচ্ছিল, যে জার্নিতে তারা যাচ্ছে তো যাচ্ছে, এ জার্নি আস্তে আস্তে যাচ্ছে, কারণ মৃত্যু হচ্ছে একটা ইটারনাল জিনিস, যেটা চিরন্তন, যেখানে সময়ের কোনো মূল্য নেই। তো এই জন্য বলা হয়েছে যে হি নিউ নো হেস্ট, অর্থাৎ তার কোনো তাড়াহুড়া নেই। অ্যান্ড আই হ্যাড পুট অ্যাওয়ে মাই লেবার অ্যান্ড মাই লেজার টু। লেবার বলতে তার দায়িত্ব, পৃথিবীর যত সকল কাজ কর্ম দায়িত্ব আছে তার সব কিছু। অ্যান্ড লেজার বলতে তার আনন্দ বিনোদন সব কিছুকে বোঝানো হয়েছে। তো কবি তার আনন্দ বিনোদন এবং দায়িত্ব সকল কিছুকে পিছনে রেখে সে তার জার্নিতে চলছিল। ফর হিজ সিভিলিটি। তো এখানে যে মৃত্যুকে তিনি একজন জেন্টেলম্যান হিসাবে কল্পনা করেছিলেন, তো তিনি বলছেন যে তিনি ওই মৃত্যুকে তিনি ভয় পাচ্ছেন না, বরং তিনি মৃত্যুকে একজন জেন্টেলম্যান হিসেবে কল্পনা করেছেন, যিনি একজন সিভিল পারসন, যিনি একজন ভদ্র ব্যক্তি। তার সাথে, অর্থাৎ কবির সাথে ভদ্রভাবে পরিচালিতভাবে আচরণ করছেন। আমরা কিন্তু মৃত্যুকে ভয় পাই, ভাবি যে মৃত্যু অনেক কিছু, কিন্তু কবির কাছে মৃত্যু সেরকম ভয়ের কিছুই না। স্ট্যান্জা 3. উই পাস দ্য স্কুল ওয়ার চিলড্রেন স্ট্রো। আমরা একটি স্কুল অতিক্রম করলাম যেখানে শিশুরা খেলাধুলা করছিল। এখানে স্কুলটা সিম্বল করেছে ইয়ুথ বলতে আমাদের ফার্স্ট জেনারেশন, যেটা ইয়ুথ। সো অ্যাট রেসেস ইন দ্য রিং। রেসেস বলতে এখানে বিরতি বোঝানো হয়েছে। ইন দ্য রিং, বিরতির সময় তারা গোল হয়ে খেলাধুলা করছিল, অর্থাৎ একটা সার্কেলের মতো করে। তো এখানে সার্কেলটাকে কবি হচ্ছে সাইকেল অফ লাইফ, অর্থাৎ জীবনচক্র হিসেবে কল্পনা করেছেন। মানুষ যেমন ইয়ুথ থেকে, অ্যাডাল্টহুড থেকে আবার বয়হুডে চলে যায়, সেই হিসেবে কবি এখানে তুলনা করেছেন। উই পাস দ্য ফিল্ডস অফ গেজিং রেইন। আমরা শস্য ক্ষেত পার করলাম। তো এখানে শস্য ক্ষেত বলতে কবি কর্মঠ জীবনকে, মানুষ যখন কর্মঠ হয় তখন সে সাংসারিক কাজকর্ম করে, বিভিন্ন শস্য ক্ষেত বা বিভিন্ন পর্যায়ে কাজ করে। এই জন্য তিনি ফিল্ডস অফ গেজিং গ্রেইন বলেছিল। তো এটা তার হচ্ছে অ্যাডাল্টহুড, এই এজটা হচ্ছে প্রোডাক্টিভিটির। উই পাস দ্য সেটিং সান। এখানে সেটিং সান বলতে কবি বুঝিয়েছেন যে ওল্ড এজ, অর্থাৎ সেটিং সান বলতে কি দিনের শেষ। তো কবি এখানে বলতে চেয়েছেন যে তিনি হচ্ছে তার জীবনের শেষ পর্যায়ে এসে গেছেন এবং শেষ পর্যায়ে পাস করে গেলেন। স্ট্যান্জা 4. অর রাদার হি পাস্ট আস, অথবা সে আমাদেরকে অতিক্রম করলো। হি অর্থাৎ ডেথ অথবা টাইম। তো এখানে টাইম বলতে বোঝানো হয়েছে যে আমরা আমাদের জীবনের সময়, আমাদের একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়টা আমাদেরকে অতিক্রম করেছে এবং আমাদের জীবনের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। দ্য ডিউস ড্রিউ কুইভারিং অ্যান্ড চিল। এখানে হচ্ছে কবি বলতে চেয়েছেন যে মৃত্যুর পর মানুষের শরীর যে একদম ঠান্ডা হয়ে যায়, সেরকম একটা অবস্থার কথা বলতে চেয়েছেন যে
মানুষ তার শরীরকে তার সোল, তার যে আত্মা আছে সেটা তার শরীরকে ত্যাগ করেছে এবং সে একটা তার বডি এখন একটা ঠান্ডা বস্তুতে পরিণত হয়েছে। ফর অনলি গোসামার মাই গাউন মাই টিপলেট অনলি টুল। তো তিনি এখন বডি ছেড়ে এখন তিনি আত্মার কথা বলছেন। এখানে গোসামার বলতে একটু পাতলা ধরনের কাপড়, মাই গাউন অর্থাৎ কবির গাউনটা অনেকটা পাতলা একটা কাপড় পরে আছে, আর যে স্কার্ফ বা ওড়না জাতীয় কিছু একটা পরেছে সেটা আছে টিপেট। সেটাও অনলি টুল বলতে অনেক পাতলা, অর্থাৎ কবি এমন পাতলা ড্রেস পরেছে কবির কোনো ভর নেই, অর্থাৎ এখানে তিনি তার আত্মাকে বুঝিয়েছেন। তার আত্মা তার শরীর থেকে বের হয়ে গেছে এবং এটা একটা হালকা জিনিস যার কোনো সেরকম মানে ভালনারেবিলিটি, সেটার কোনো ওজন নাই, অর্থাৎ আত্মা একটা হচ্ছে ঘোস্টের মতো। স্ট্যাঞ্জা 5. We paused before a house that seemed a swelling of the ground. তারা একটা বাড়ির সামনে দাঁড়িয়ে পড়লো, যে বাড়িটা সোয়েলিং অর্থাৎ কিছুটা ফোলানো, অর্থাৎ এখানে তিনি কবরকে বুঝিয়েছেন যে তারা কবরের সামনে দাঁড়িয়ে গেল। দ্য রুফ ওয়াজ স্কার্সলি ভিজিবল, দ্য কার্নিশ ইন দ্য গ্রাউন্ড। সেই বাড়িটা ছিল একদম মাটিতে এবং বাড়িটার কোনো ছাদই ছিল না, অর্থাৎ স্কাইসলি ভিজিবল মানে ছাদ দেখাই যাচ্ছে না, অর্থাৎ ছাদ ছিলই না, কারণ কবরে তখন ছাদ নেই। অর্থাৎ কবি কবরকে বুঝিয়েছেন যে আমরা আমরা আমাদের যাত্রাটা একটা কবরের কাছে শেষ করলাম, অর্থাৎ কবি এখন তার নিজস্ব বাসস্থান কবরে গিয়ে পৌঁছালেন। স্ট্যাঞ্জা 6. Since then its centuries and yet feel shorter than the day. সেই দিন থেকে এটা 100 বছর পেরিয়ে গেছে, কিন্তু কবি অনুভব করলেন যে এটা একটা দিনের মতো, অর্থাৎ কবির কাছে 100 বছর যেন একটা দিন মনে হয়, অর্থাৎ কবির কাছে ইটার্নিটিটা কোনো কিছুই না। এই তিনি ইটার্নিটিতে 100 বছর ধরে আছে, অনন্তকালে 100 বছর ধরে আছে, তবুও তার কাছে একটা দিনের মতো। I first surmised the horses. সারমাইজড মানে হচ্ছে সন্দেহ করা, হিটস ওয়ার টুয়ার ইটার্নিটি। সে প্রথমে সন্দেহ করেছিল যে এই ঘোড়াগুলো কোথায়, অর্থাৎ সে জানে না এই যে ঘোড়াগুলো কোথায় যাবে। এখানে কবি বলতে চেয়েছিল যে যখন তিনি জার্নিটা শুরু করেছিলেন, অর্থাৎ তার জীবন যখন শুরু হয়েছিল, অর্থাৎ তার ছোটোবেলাকার কাল অথবা তার ইয়থ, তখন তিনি মৃত্যুর কথা জানতেন না বা স্মরণ করতেন না, কারণ তিনি এই বিষয়ে অজ্ঞ ছিলেন। তো এই হলো আমাদের পুরো কবিতা। তো এখানে আমরা 3টে থিম পাবো। এখানে 3টে থিম হচ্ছে ডেথ অ্যাজ এ জেন্টাল গাইড। তিনি হচ্ছে ডেথকে একটা ভয়ঙ্কর কিছু হিসেবে দেখেননি, এটা পোলাইট এবং পিসফুল এটা হিসেবে দেখেছে। আরেকটা হচ্ছে দ্য জার্নি অফ লাইফ। জার্নি অফ লাইফ বলতে বোঝাচ্ছে হচ্ছে মানুষের যে ইয়থ থেকে ম্যাচুরিটিতে পৌঁছায়, তারপর ওল্ড এজ, তারপর হচ্ছে ডেথ, এই একটা লাইফ সাইকেলকে বোঝানো হয়েছে। তারপর হচ্ছে ইমর্টালিটি বলতে বোঝানো যে আমরা ভাবি যে মৃত্যু আমাদের জীবনে সব কিছু শেষ করে দেয়, কিন্তু আসলে তা না। মৃত্যু আমাদেরকে পরকালে গিয়ে পৌঁছায়, যেটা হচ্ছে ইটার্নাল জীবন। সো থ্যাংক ইউ ফর staying with me. Allah Hafiz.